8টা সাড়ে 8টার দিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন, নাহিদ ইসলামের ভাষ্য দিয়ে বিবিসি এই খবরটি প্রকাশ করে। এবং সেই দিনই রাত 10টার পরে যদি ঘটনাটা ঘটে, যে বৈঠকটি হয়, তাহলে সেটা তো মধ্যরাতি। সেই সময় হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আরো একজন ডাক্তার, আপনি জানেন 14 থেকে একসময় তিনি এমপি হয়েছিলেন, সাবেক শিবিরের নেতা, পরবর্তীতে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইজন দেখা করতে গিয়েছিলেন। এবং এই নিউজটি কালকে ডিসক্লোজ হয়। আজকের বাংলাদেশের একটি মাত্র পত্রিকায় প্রথমে আসে, সেটি হচ্ছে আজকের পত্রিকায়। তো এই খবরটি আমি কালকে প্রায় সাইমালটেনিয়াস টাইমেই, মানে আমার যে সোর্স দেখতে বুঝতে পারলাম যে আমাদের কাছাকাছি সোর্স আর কি, কারণ ওই পত্রিকাটি সাংবাদিক করেছে, আমাদের কাছাকাছি সোর্স মনে হলো আমার, যে সেই সোর্সের মাধ্যমে জানা গেল আর কি। এবং পরবর্তীতে তাহের সাহেব স্বীকার করেছেন যে তাহের সাহেব সঙ্গে কথা হয়েছিল যে হ্যাঁ বৈঠকটি হয়েছে, তো ওইটাকে ঠিক ফর্মাল বৈঠক বলা যাবে না। কি কি আলোচনা হয়েছিল পরে সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তিনি নির্বাচন প্রস্তাব আলোচনা হয়েছে কিনা, অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা, সে বললো যে সমকালীন বিষয় নিয়ে কথা হয়েছে, তবে যখন তাকে স্পেসিফিক নির্বাচন এবং উদ্ভূত করিডোর এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তখন তিনি বলেছেন না, এত কিছু বলা যাবে না, বলতে পারবো না, বলা যাবে না, আমি এত কিছু বলতে পারবো না। ইট মিনস যে আসলে অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক ঘটনা প্রবাহ হয়েছে। এইখানে ধরেন যে আজকে, কারণ তখনো পর্যন্ত কিন্তু যেটি কথা ছিল যে আজকে যে কাজটি হলো, অর্থাৎ এই মঙ্গলবারের একটি ডেট ছিল কিন্তু, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের মহানগরের আমির, সাবেক আমির এটিএম আজহারুল ইসলামের আজকে রিভিউ, যে আপিল রিভিউ, তার রায় দেওয়ার কথা ছিল আজকে। আমার একটি সূত্র বলছে যে এই রায় দেওয়ার প্রসঙ্গটি সেই দিন আলোচিত হয়েছে, যে এটা রিপারকেশন কি হয় বা এই জাতীয় বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছিল সেই আলোচনায়। কারণটা হচ্ছে জামাতের এই এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে কিন্তু একদম অকাট্য প্রমাণ ছিল বিচারিক আদালতে, অর্থাৎ ভিকটিমের সাক্ষ্য, খুব কমই কিন্তু ভিকটিমের সাক্ষ্য পাওয়া গিয়েছিল, মানে সরাসরি ভিকটিমের সাক্ষ্য, যে অর্থাৎ যে সরাসরি আজহারুল ইসলাম দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ট্রাইব্যুনালে আজহারুল ইসলামের বিচারের সময় আমরা দেখেছি সেই রকম একটি সাক্ষ্য ছিল। সেকেন্ড হচ্ছে হাইকোর্টেও কিন্তু তার এই মৃত্যুদণ্ডটি বহাল ছিল। এক অদ্ভুত ঘটনা, আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশে কোড অ্যান্ড কোড বলছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেই বিচারিক আদালত এবং উচ্চ আদালতের রায়ের পরও আজকে তিনি বেকসুর খালাস হয়েছেন, যে রিভিউ পিটিশনে এসে। তো এই আইন উপদেষ্টার অবস্থান আপনার কাছে স্পষ্ট জানা, গোলাম আজম নিয়ে তার অবস্থান কি ছিল এক সময়, জামাত নিয়ে কি ছিল তার, এমনকি যুদ্ধাপরাধের বিচার যখন চলছিল, নিজামী সাহেবের ফাঁসি যখন কার্যকর করা হলো, সেই সময় তিনি দিয়েছিলেন যে দেশ আজ কলঙ্ক মুক্ত হলো। তো সেই আসিফ নজরুল আজকে বলছে যে এটা নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সময় বলে দিবে যে আসলে কোনটা ন্যায় বিচার, কোনটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার রায়, তা স্পষ্ট হবে। কারণ আপনি মনে করে দেখবেন আরো একটি ঘটনা কিন্তু ঘটেছিল এর মধ্যেই, সেটি হচ্ছে প্রধান বিচারপতি সমস্ত প্রোটোকল, রুলস অফ বিজনেস ভেঙে তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে গেছেন। প্রধান বিচারপতি সাধারণত দেখা, মানে বর্তমান প্রধান বিচারপতি সাধারণত দেখা করতে পারেন রাষ্ট্রপতির সঙ্গে, প্রোটোকল অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রপতির পরেই তার অবস্থান। তো সেইখানেও আমার সূত্র বলছে যে সেইখানেও কিন্তু এই রায়ের প্রসঙ্গটি এসেছিল। তো ফলে যেই কারণে বলছি যে আজকে আরো একটি খবর হলো যে আজকে জামাতে ইসলাম এই সমস্ত কিছুর পরে সে হচ্ছে জরুরি ভিত্তিতে আজ সকালবেলায় সিদ্ধান্ত নিয়ে জরুরি ভিত্তিতে একটি সংবাদ সম্মেলন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেইখানে তারা এই রায়কে ন্যায় বিচার বলেছেন, যে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, কোড অ্যান্ড কোড বলছি আমি তাদের ভাষায়, জামাতের আমি দাবি করেছেন। এবং তিনি একই সঙ্গে এটা দাবি করেছেন যে এর আগে তাদের যেই 6 জন শীর্ষ নেতা যুদ্ধাপরাধের দায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, 2 জনের আমৃত্যু কারাদণ্ড ছিল এবং 2 জনেই কারাবন্দী অবস্থায় মারা গেছেন, একজন দেলাওয়ার হোসেন সাঈদ, একজন অধ্যাপক গোলাম আজম, আর বাকি 4 জনের ফাঁসির রায় কার্যকর হয়েছিল। এই 6টি মৃত্যুকেই তারা বলছেন, কোড অ্যান্ড কোড বলছি, জুডিশিয়াল কিলিং বলছেন তারা। তো ধরেন বাংলাদেশের সংক্ষুব্ধ নাগরিক যারা যারা আজকে রায়ে সংক্ষুব্ধ, তারা তো ভবিষ্যতে তাহলে এটাও বলতে পারবেন
যে তারা যদি আজকে সংক্ষুব্ধ হয়ে জুডিশিয়াল কিলিং বলতে পারে সেই 6 জনের মৃত্যুদণ্ডকে, তাহলে এই জুডিশিয়াল মানে অবিচার, অর্থাৎ যেটা সর্বোচ্চ বিচার আদালত, যেটা মানে আপিলের পরেও আপনি যখন রিভিউ আপিল হবে সেই জায়গায় গিয়ে আপনি এক যুগান্তকারী অবিচার করলেন। দুইবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আপনি বেকসুর খালাস দিয়ে দিলেন। মানে এমনও হতে পারত যে তাহলে কি এই দুইটা রায় যারা দিয়েছেন তারা তো প্রত্যেকেই বিচারপতি ছিলেন, এই উচ্চ আদালতের বিচারপতি এবং ট্রাইব্যুনালের বিচারপতিও যারা ছিলেন তারাও কিন্তু হাইকোর্টের বিচারপতির সমমর্যাদা সম্পন্ন ছিল। ফলে তার কলিগদের, আজকে প্রধান বিচারপতির যে যারা কলিগ ছিলেন সেই কলিগরা তাহলে কি অন্যায় করেছিলেন? তাইলে সেই কলিগদের পক্ষ থেকে বা অন্য যার ভবিষ্যৎ কলিগ যারা তারা হবেন তারাও তো ভবিষ্যতে তাকে এই কথাটা বলবে যে আপনি এইরকম জুডিশিয়ালি অবিচার করেছিলেন। কারণ এইরকম ভাবে তাকে বেকসুর খালাস দেওয়া, সাজা কমতে পারতো কিন্তু একেবারে বেকসুর খালাস দেওয়া, এটাতে অনেকেই সংক্ষুব্ধ হয়েছে। আমি জানি না ভবিষ্যতে এই যারা সাক্ষ্য দিয়েছিল সেই সমস্ত পরিবারগুলো, আজহারুল ইসলামের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা ভবিষ্যতে কি পদক্ষেপ নেবেন। কারণ রিভিউর পরে আমার এই অত আইনি বিষয়টা জানা নাই, তারা আরো কোনো সুযোগ থাকে কিনা ভবিষ্যতে এই ব্যাপারে করাটা। রিভিউর পর সাধারণত থাকে না যতদূর জানি। তো এটা আমাদের একটা ভবিতব্য। ইন্টারেস্টিং হলো আজকে যে সংবাদ সম্মেলনের কথা বললাম আপনাকে, সেই সংবাদ সম্মেলনে জামাত মানে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে কখনো যেটা বলে নাই, আজকে তারা 71 শব্দটি উচ্চারণ না করে বলেছে যে আমাদের দ্বারা, আমাদের সংগঠন দ্বারা, আমাদের নেতা কর্মীদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি, আপনারা নিঃশর্ত ভাবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা মানুষ, মানুষেরই ভুল হয়, আমরা ক্ষমা চাই। এখন এই যে আজকের যেটা আমার সূত্র বলছে যে ওই দিন যে আলোচনাটি হয়েছিল, দেখা করেছিলেন, সেই দিন এই প্রসঙ্গে যখন কথা হয় তখন আমার সূত্র বলছে যে সেনাপ্রধান মানে ফর্মালি ঠিক না কিন্তু ইনফর্মাল কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু বলেছিলেন যে আপনাদের উচিত 71-এর ভূমিকায় তাকে নিয়ে জাতির কাছে স্পষ্ট অবস্থান তুলে ধরা, অর্থাৎ আকারে ইঙ্গিতে তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার একটা পরামর্শ কিন্তু দিয়েছিলেন তাদেরকে। ফলে এইটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে আজকে। জামাত কিন্তু গোলাম আজম একবার মৌখিকভাবে একটা জায়গায় যে যদি আমাদের ভুল হয়ে থাকে, আমরা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি দেশের মানুষ মনে করে আমরা ভুল করেছি তাহলে আমরা ক্ষমা প্রার্থী, এইরকম কি বলবো এটাকে যে অন্য ফর্মের একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি এটাই বলছি যে মজলিসে শুরার বৈঠকের পরে, অর্থাৎ যখন শনিবার দিন এই ওনারা দেখা করলেন, সেই সময় কিন্তু মজলিসে শুরা বৈঠক চলছিল এবং সেইটা পরের দিন রোববারও বৈঠক চলেছে। কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের দেখা করা ছিল প্রথমে, তারপরে এনসিপি, তারপরে বিএনপি, কিন্তু তাদের মজলিসে শুরার বৈঠক শেষ হতে সময় লাগে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানা রকম আলোচনা করতে। আমি হয়তো সামনে আবার অন্য কোনো দিন আপনার সঙ্গে বলতে পারবো মজলিসে শুরার বৈঠকে তারা ওই দিন কি কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি আলাপ আলোচনা গুলো হয়েছে। আমি এই জায়গাটা যেহেতু পুরোপুরি ফলো করতে পারিনি, কিন্তু এই নাটকীয় ঘটনাটা ঘটার পর, এই দুটি নাটকীয় ঘটনা ঘটে যাওয়ার পর এখন আমাদেরকে ফলো করতে হবে। আমি যে কারণে কথা আজকে বলার আগ্রহ পোষণ করলাম, আমি টের পাচ্ছি যে নানা জায়গা থেকে নানা রকম কথা আসছে। দেশে তো এখন এক ধরনের কি বলবো রাজনীতির বাতাসে নানা রকম হাওয়া, কখনো ঝড়ো হাওয়া, কখনো ধরেন লঘুচাপ, কখনো নিম্নচাপ, এইসব তো চলছে রাজনীতির বাতাসে। সেই রকম একটি জায়গা থেকে আমরা এর আগে যে আপনার সঙ্গে অনুষ্ঠানে আমি বলেছিলাম যে অফিসিয়াল অ্যাড্রেসে সেনাপ্রধান কি কি কথা বলেছিলেন, সেইটা তো আমরা জেনেছিলাম আনঅফিসিয়ালি, যে সেনাপ্রধান অফিসিয়াল কোনো ভাবে মানে সেটা আইএসপিআর কোন স্টেটমেন্ট দেয় নাই, সেনা সদরও সেইটা নিয়ে কোন স্টেটমেন্ট দেয় নাই, শুধু আনঅফিসিয়াল একটা বক্তব্যই কিন্তু প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা পরিষদের টনক নড়ে যায়। এবং আপনি জানেন এই দীর্ঘ 10 মাসে যে এই ঘটনাটি উপদেষ্টা পরিষদ কখনো ঘটায় নাই, মানে
প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেখানে গোটা সরকারের মুখপাত্রের মতো ভূমিকা পালন করে কথা বলতো, সব বিষয়ে উনি ওয়াকিবহাল থাকতেন, সব জানতা শমশেরের মতো কথা বলতেন, সেইখানে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদে একটি বিবৃতি এসেছিল, খেয়াল করে দেখবেন। সেই বিবৃতিতে বলা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখতিয়ার বহির্ভূত ভাবে কিছু কাজ করা হচ্ছে। এটা ইঙ্গিতে সেনাপ্রধানকেই ইঙ্গিত করা হয়েছিল অফিসিয়াল অ্যাড্রেসের ব্যাপারে। এখানে আপনারা বলি, ওই শনিবারের রাত অনেক ঘটনাবহুল রাত। শনিবারে যখন এই নাটক চলতে লাগলো, মধ্যরাত পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আরো যে সমস্ত ডিপ স্টেটের মেম্বার যারা আছে তারা সহ প্রত্যেকেই ডক্টর ইউনূস সাহেব যে নাটকটি করেছেন সেই নাটকটির নানা চরিত্র হয়ে বহুবার বহুজন ফোনে নানা জায়গায় যোগাযোগ, নানা কিছু করা, এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আনা যায় কিনা, মানে তাদের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল যে বোধহয় ওই রাত্রেই সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছেন। এইরকম একটি বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল। আমরাও যারা সাংবাদিক কর্মী আছি, আপনি ধরেন যে একটি সচেতন সাংবাদিক কর্মীরা কেউ শনিবার রাত্রে কিন্তু ঘুমায় নাই, সারা রাত্র পর্যন্ত যে কখন কি ঘটতে যাচ্ছে। এবং আপনি জানেন ওই দিন ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও সেনাবাহিনীর টহলও বেড়ে গিয়েছিল, ফলে নানা রকম কথাবার্তা গুজব ভেবে ডালপালা কিন্তু গজিয়েছিল, কারণ বাস্তব অবস্থাগুলো বিদ্যমান ছিল। সেই বাস্তবতা আরেকটি খবর আজকে আপনার মাধ্যমে আমি ওপেন করতে চাই। এই যেরকম জামাতের খবর 2 দিন পরে ওপেন হলো, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওপেন করতে চাই। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের সাথে কথা হয়েছিল সেই রাত্রেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, টেলিফোন সংলাপ হয়েছে। এখন আমার সূত্র শতভাগ নিশ্চিত করছেন না যে ফোনটা খালেদা জিয়া করেছেন না ইউনূস সাহেব করেছেন, কিন্তু ঘটনাটা ঘটেছিল। এবং সেইখানে ইউনূস সাহেবকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন হুট করে কোনো সিদ্ধান্ত না নেন, তিনি যেন সরকার প্রধান থাকেন। এই রিকোয়েস্টটি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আসছে। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আসছিল, বলা হয়েছিল যে আপনি সরাসরি সেনা প্রধানের সঙ্গে কথা বলেন। খুব খেয়াল করবেন, কিন্তু শনিবার রাতেই জামাতের সঙ্গে সেনা প্রধানের বৈঠক হচ্ছে, ওইদিকে শনিবারেই কিন্তু বলছেন বেগম খালেদা জিয়া যে আপনি সরাসরি সেনা প্রধানের সঙ্গে কথা বলেন। আমার সূত্র বলছে শনিবার কিন্তু সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যোগাযোগের চেষ্টা করা হয় নাই, কিন্তু রোববার একাধিকবার রোববারে কিন্তু চেষ্টা করা হয়েছে, সারা দিনে অনেকবার চেষ্টা করা হয়েছে সেনা সদরকে কথা বলার জন্য। যে কোনো ভাবেই হোক সেনা সদর কাছ থেকে রেসপন্সটা পাওয়া যায় নাই। আমি শুধু এতটুকুই বলবো, মানে সেনাপ্রধান ফোন ধরতে চান নাই, কথা বলতে চান নাই, ব্যাপারটা এরকম ভাবে আমি বলতে চাচ্ছি না। আমি বলছি যে রেসপন্সটা হয় নাই। আমরা বিস্ময়ের সঙ্গে যারা এই বিষয়গুলি অনুসন্ধান করছিলাম বা অনুসরণ করছিলাম, আমরা লক্ষ্য করলাম সেনা সদর এই প্রথম অফিসিয়াল একটি স্টেটমেন্ট দিলেন। প্রথম বলছি কেন, কারণ সেনা সদরের ব্রিফিং কিন্তু প্রায়ই হচ্ছিল গ্রেফতার প্রসঙ্গ নিয়ে, এবং তারপরে সমকালীন ঘটনা প্রবাহ থাকলে সাংবাদিকরা দিয়ে একটা প্রশ্ন করত প্রতিরক্ষা বিষয়ে যারা রিপোর্ট করে বিশেষ করে। এবার নির্ধারিত যে ব্যক্তি কর্নেল শফিক কিন্তু ব্রিফটা করলেন, সেখানে সাংবাদিকদের কাছে প্রশ্ন দিলেন, 2-4টার উত্তর দিলেন। সেই সময় উপস্থিত ছিলেন একই সঙ্গে ব্রিগেডিয়ার নাজিবুদ্দৌলা, তার 4 র্যাঙ্ক উপরে। উনি ডিরেক্টর অপারেশনস, খেয়াল রাখবেন উনি ডিরেক্টর অপারেশনস। তাকে যখন, এবং একসময় উনি সেনা গোয়েন্দা সংস্থাতেও কাজ করেছেন, ডিজিএফেও কাজ করেছেন। নাজিবুদ্দৌলা সাহেবকে যখন প্রশ্ন করা হলো, এবং প্রতিটি প্রশ্নের কিন্তু খুবই স্পর্শকাতর প্রশ্ন, যেমন করিডোর প্রশ্ন, তিনি স্ট্রেট বললেন যেই বাক্যটি অফিসিয়াল অ্যাড্রেসে বলেছিলাম, আমি আপনাকে জানিয়েছিলাম, উনি অতটা কড়া ভাষায়, সেনাপ্রধানের মতো অতটা কড়া ভাষায় বলেন নাই যে নো ব্লাডি করিডোর, এই শব্দটি উচ্চারণ করেন নাই, বাট বলেছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও করিডোর প্রশ্নে সেনাবাহিনী কোড আনকোড বলছি আনকম্প্রোমাইজড, আপোষহীন থাকবে।
তার মানে এটা কি দাঁড়াচ্ছে? যখন অফিসিয়াল বক্তব্য সেনাবাহিনী একটি শব্দ ব্যবহার করে, এই শব্দের ডিপ্লোম্যাটিক্যালি ওজন অনেক গভীরে। যারা যুদ্ধ বিশেষজ্ঞ আছেন, সামরিক বিশেষজ্ঞ আছেন, নিরাপত্তা বিশ্লেষক আছেন এবং যারা কূটনীতিক আছেন তারা বুঝবেন আনকম্প্রোমাইজ শব্দের ওজন কতখানি। ফলে এই যে বলা হচ্ছিল, একটি রটনা দেওয়া হয়েছিল অফিসিয়াল অ্যাড্রেসের পরে যে ইতিমধ্যেই সেনাবাহিনী অস্ত্র পাঠিয়ে দিয়েছে আরাকানের কাছে। খেয়াল করে দেখবেন, সেকেন্ড কোয়েশ্চেন ছিল সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির এই প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছিল যে ইতিমধ্যে তো আরাকান আর্মি কাজ করত। তখন তিনি বলেছেন খুবই ডিপ্লোম্যাটিক্যালি উত্তর, সেনাবাহিনীর মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। আমি আবারও বলছি লাইনটা, সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির কোনো যোগাযোগ হয় নাই। ভাইরাস নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন আমরা কার সাথে যোগাযোগ রাখবো কি রাখবো না এটা আমাদের সিদ্ধান্ত। তৌহিদ হোসেন বলেছেন আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি, আমাদেরকে বাধ্য হয়ে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। সিভিল প্রশাসনের দুই জায়গায়, অর্থাৎ একজন নিরাপত্তা উপদেষ্টা হওয়া সত্ত্বেও তিনি সিভিলিয়ান, আর ওইদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তারা বলছেন যোগাযোগ রাখছেন। কিন্তু এইটা রাখার জন্য যে স্টেক হোল্ডার, যাকে রাখতে হবে, যার সঙ্গে কনসার্ন করতে হবে, যাকে সঙ্গে নিয়ে কথা বলতে হবে, সেই সেনাবাহিনীকে কিন্তু এইখানে যুক্ত যে না। অফিসিয়াল স্টেটমেন্টে একদিন তো মানে আনঅফিসিয়ালি, যেহেতু অথরিটি নাই আমরা আনঅফিসিয়ালি জানি, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে কিন্তু জানা গেল এটি। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী বলার চেষ্টা করলো আমাদেরকে এসব ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছে। এটা তো আগেই উনি বলেছেন, মানে আমার কথা হচ্ছে এগুলো আমরা আনঅফিসিয়ালি জানছি। এখন তো একেবারে সেনা সদরের ব্রিফিং এ দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলে দিয়েছেন যে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো যোগাযোগ হয় নাই। আপনি দেখবেন সাবেক দুই একজন সেনা কর্মকর্তা দেশের বাইরের বসে থেকে বলছে যে সেনাপ্রধান একলা, তার সঙ্গে কেউ নাই, কোন সেনাবাহিনী সদস্যরা মানে এই সমস্ত বিষয়ের মধ্যে জানেন না। আজকে তো প্রমাণিত হচ্ছে যে চেইন অফ কমান্ড অনুযায়ী সেনা সদরের ব্রিফিং এ মিলিটারি অফ অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলে দিলেন। এই যে কথাগুলো, এই বিষয়গুলোর সিমটম কি? সেখানে সাংবাদিকরা তো একটু তেদর টাইপের সাংবাদিক সবাই আমরা, আপনি জানেন, হাসতে হাসতেই সাংবাদিকরাও জিজ্ঞেস করছিল সেনাবাহিনী, রাজপথে অনেক মানুষ তো বলছে দেশ এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী কি ক্ষমতা নেবে? নাজিমুদ্দৌলার একটি অসাধারণ সুন্দর মুচকি হাসি ছিল, হাসি দিয়ে তিনি বলেছেন এই জাতীয় কোনো তথ্য আমার কাছে নেই। আমি আপনাকে বাড়ি ভাই বলি যে বাংলাদেশের সেনা এখন যে বাস্তবতা বিরাজমান, এই বাস্তবতায় বাংলাদেশে কিন্তু প্যারালাল একটি অবস্থান দাঁড়িয়ে গেছে। এটা মানুষ বিশ্বাস করে, মানুষের পারসেপশন, সাধারণ মানুষের পারসেপশন, যে সেনা প্রধান একটা ফর্মে দেশটাকে চাচ্ছেন, সেটি হচ্ছে নির্বাচনটা হয়ে যাক, তিনি যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যান। আবার আসি আপনাকে সেই জামাতের প্রশ্নে, সেইখানে আজহারের প্রসঙ্গ যেমন কথা হয়েছিল, একই সময় ভাবে আনঅফিসিয়ালি তিনি বলে দিয়েছেন যে 18 মাসের কথাটি জামাত নেতাদেরকে মনে করিয়ে দিয়েছেন। যে আমি আপনাদেরকে ডেকে এনে কথা বলেছিলাম 5ই আগস্টে, রাজনীতিবিদরাই দেশ চালাবেন, রাজনীতিবিদদের সিদ্ধান্তেই এই সরকার এসছে, আমি সহায়তা করেছি মাত্র। আমি আবারও বলছি রাজনীতিবিদদের স্বার্থেই 18 মাসের মধ্যে নির্বাচন শেষ হতে হবে। একদম স্পষ্ট ভাবে নিজের অবস্থান আবারও বলে দিয়েছেন সেনাপ্রধান জামাতের কাছে। ওয়াই শুড জামাত ইম্পর্টেন্ট? প্রশ্নটা সে জায়গাতে অনেকেই ওই সময়ে সেনাপ্রধানকে ট্যাগ লাগানোর চেষ্টা করেছিলেন যে উনি যেহেতু প্রথমেই জামাত এই প্রসঙ্গটি উচ্চারণ করেছিলেন 5ই আগস্টের বক্তৃতায় দেশবাসীর সামনে, যে কোন কোন রাজনৈতিক দল এসেছিল, পরবর্তীতে উনি ধার্মিক এইরকম ট্যাগ দেওয়া হয়েছিল। এমনও বলা হয়েছিল যে তিনি ছোটবেলায়
আজিমপুরি কলোনিতে থাকাকালে ফুলকুড়ি করতেন, যদি এগুলো সব তথ্য সত্য হিসেবেও ধরে নেই, তারপরে বলবো ওই চেয়ারটি, যেই চেয়ার আর্মি চিফের, যেই চেয়ার আর্মি চিফের এখতিয়ার নাই ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, আমি একদম সচেতন ভাবে বলছি, এখতিয়ার নাই বেইমানি করার। কারণ উনি যখন সেনাপ্রধান হওয়ার পর যেই শপথটি পড়েন, যে কথাটি বলেন, সেইটা মুক্তিযুদ্ধের শহীদদের নামে। আমি আপনি কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের নামে শপথ নেই না, মানে সিভিলিয়ানরা নেয় না, কিন্তু 71-এর সেনাবাহিনীর, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম 71-এর মধ্য দিয়ে অসংখ্য সেনা সদস্য শহীদ হয়েছেন, আমাদের 7 বীর শ্রেষ্ঠ, অসংখ্য আহত হয়েছেন, যুদ্ধাহত ছিলেন। সেই রকম একটি জায়গা থেকে সেনাবাহিনী কিন্তু তার অগ্রজ শহীদদের নামে শপথ নেয়। ফলে যেই মানুষটি ধার্মিক, যেই মানুষ, আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে বলছি, যে মানুষটি ধার্মিক, সেই মানুষটি আল্লাহকে বিশ্বাস করেন, যেই মানুষটি ব্যক্তির জীবনে ধর্মীয় আচার আচরণের প্রতি অনেক বেশি আনুগত্যশীল, সেই মানুষটি শহীদদের প্রতি আনুগত্যশীল। কারণ ইসলামেও তাই বলা আছে, যে ইসলামে স্পষ্ট ভাবে আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। অনেক প্রশ্ন এখানে। একটা প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী যে জামাতকে ডেকে যে কথা বলে, জামাতের সাথে যে কথা বলে, সেনাবাহিনী কি মনে করে জামাত হচ্ছে এদের মুরব্বী? এনসিপি টেনসি যেসব সংগঠন আছে যারা সেনাবাহিনীকে হুমকি দেয়, উড়িয়ে দেওয়ার কথা বলে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী কি মনে করে এদের মুরব্বী হচ্ছে জামাত? আমার কথা প্রশ্নটা আরেকবার বলবেন বাড়ি ভাই? না, ওই প্রশ্নটা শুনতে পাইনি, আরেকবার বলবেন। প্রশ্ন, সেনাবাহিনী যে জামাতে, এই যে আপনি বললেন মুক্তিযুদ্ধের ওই জায়গার সাথে ওই চেয়ার কখনোই আপোষ করতে পারে না মুক্তিযুদ্ধের প্রশ্নে। আবার এই মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটার সাথে সেনাবাহিনী কথা বলে, সেই কারণে কিনা সেনাবাহিনী হচ্ছে তাদের মুরব্বী যারা সেনাবাহিনীকে হুমকি দেয়। আমি অর্ধেক শুনতে পাইনি প্রশ্ন বাড়ি ভাই, আরেকবার একটু কষ্ট করতে হবে, প্রশ্ন শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি একটা কথা বলেছেন ওই চেয়ার, সেনাবাহিনীর প্রধানের যে চেয়ার, এই চেয়ারটা মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তির সাথে আপোষ করতে পারে না। এখন শুনেছেন? জি। কিন্তু সেনাবাহিনী যে তাদের সাথে কথা বলে, এই কারণে সেনাবাহিনী তাদের মুরব্বী যারা সেনাবাহিনীকে হুমকি দেয়। আচ্ছা, এটাও আপনার কাছে বলেছিলাম আমি। শোনেন, 32 নম্বর ভাঙার পরে আমি আপনার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সেনাপ্রধান এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া দুইজনের কাছে প্রশ্ন রেখেছিলাম। আমি তাদেরকে বলেছিলাম বিবেকের আয়নায় দাঁড়ানোর জন্য, যে 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে, তাদের একবারও বুক কাঁপে নাই? যে মব ভায়োলেন্স করা হয়েছিল, এখনো যে মব ভায়োলেন্স করছে, আমি কি কারণে এই কথাগুলো বলছি দেখেন। বুক কাঁপার, এটা তো রিয়েলিটি। বুক কাঁপার দরকার নেই। 32 নম্বর তো ভেঙে ফেলা হয়েছে, 32 নম্বর তো গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেউ তো এটা থামানোর চেষ্টা করে নাই। রাষ্ট্রের কোন অংশ আজকে পর্যন্ত এটা নিয়ে সরি বলে নাই। আপনার সাথে তো এই ব্যাপারে ভিন্ন মতো কোনো সুযোগ নাই। আমি সেই জায়গাতেই বলছি, ইতিহাসের কতগুলো বাক্যের জায়গা থাকে। ধরেন, আপনাকে আর একটু পিছনে ফিরে যেতে বলি। মইনুল আহমেদ, তারেক রহমান সাহেব 4 জনকে সুপারসিড করে মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে তিনি তার দলের হয়ে পারপাস সার্ভ করবেন। ইতিহাসে কি আসছে? মইনুল আহমেদ কি দায়ী করেছিলেন? 111-এর আমলে যখন
আপনার নিশ্চয়ই মনে আছে এই যুদ্ধাপরাধের প্রসঙ্গটি 111 আমলেই সামনে আছে নতুন করে। মইনুল আহমেদ যখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে, যুদ্ধাপরাধ না, শুধু যুদ্ধাপরাধ না, সেই 111 সময় এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, 21শে আসতেছি আমি সেই সময় বলছি, সেই সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে তিনি প্রথম বলেছিলেন, শব্দটা খেয়াল করবেন, তখনও পর্যন্ত বাংলাদেশে সাংবিধানিকভাবে স্বীকৃত ছিল না। তিনি বলেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সম্মান প্রাপ্য তাকে সেই সম্মান ফিরিয়ে দিতে পারবে। শহীদ রাষ্ট্রপতি, এই শব্দ দিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সম্মান, সেই সম্মানও তাকে ফিরিয়ে দিতে হবে। ফার্স্ট ওই তারেক রহমানদের ভাষায় বিতর্কিত সেনাপ্রধানই কিন্তু ওনাদের নিয়োগকৃত, এবং আবার পরবর্তী ওনাদের ভাষায় বিতর্কিত মইনুল আহমেদকে সামনে এনেছিলেন। ফলে আমি আবারও আপনাকে বলতে চাই, অ্যাজ এ ইনস্টিটিউশন, সেনাবাহিনী মানে 5 জন 10 জন সৈন্য, 5 জন 10 জন ব্রিগেডিয়ার জেনারেল না। অ্যাজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের বিপক্ষে যেতে পারে না, যায় নাই। অ্যাজ এ ইনস্টিটিউশন কোন কোন ব্যক্তি কখনো কখনো এই চেষ্টা করেছেন, ইনক্লুডিং জিয়াউর রহমান। ইতিহাসে অত্যন্ত চড়া মূল্য তাদেরকে দিতে হয়েছে, অত্যন্ত চড়া মূল্য দিতে হয়েছে। আমি আবারও বলি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হওয়া সেনাবাহিনী পৃথিবীর খুব বেশি সেনাবাহিনীর ইতিহাস তেমন নাই। যেমনি ভাবে একটা বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এমন উদাহরণ যেমন নাই, এমন সেনাবাহিনীর উদাহরণ পৃথিবীতে বিরল। যেই বিরলত্বের কারণে, যেই আত্মত্যাগের কারণে যে রক্তস্নাত সেনাবাহিনী আজকে আমাদের 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়, সেই শহীদদের রক্তের শপথ নিয়ে যেহেতু তারা নিজেদেরকে তৈরি করেন সার্বভৌমত্ব রক্ষায়, ফলে তারা অন্য দেশে গিয়েও শান্তি রক্ষা মিশন একটা জায়গায় যেতে পারেন। আমি সেই কারণে বলি, একজন ব্যক্তি ওয়াকারুজ্জামান ভুল করতে পারেন, একজন ব্যক্তি জিয়াউর রহমান ভুল করতে পারেন, একজন এরশাদ ভুল করতে পারেন, গোটা সেনাবাহিনী ভুল করেছে আমরা বলতে পারবো না। এই কারণেই আমি আবারও আপনার কাছে এই অনুষ্ঠানে বলেছিলাম, করিডোর না দেওয়ার প্রশ্নে 3 বাহিনীর প্রধান যেই একাত্তা অবস্থান নিয়েছেন, আমি আপনার এই অনুষ্ঠানে বলেছি যে আমি ব্যক্তিগতভাবে সামরিক শাসনের বুটের তলায় বড় হয়ে ওঠা মানুষ, আমার যৌবন কেটেছে এরশাদের সামরিক শাসনের বুটের তলায়। ফলে সামরিক বাহিনীর প্রতি আমাদের জেনারেশনের এক ধরনের ঘৃণা ছিল। সেই রকম একটি বাস্তবতার জায়গা থেকে আজকে যখন আমি কথা বলছি, আমি অনেক ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে আমাকে। আমি কোনো সেনা শাসন চাই না। কথা আছে না যে সেনা সরকারের চেয়ে এটা দুর্বল গণতান্ত্রিক সরকারও ভালো, কিন্তু রিয়েলিটি হচ্ছে আজকে মোক্ষম সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীর নামে যে ছোট ছোট কলঙ্কের দাগগুলি রয়ে গেছে, যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করার ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা রাখে। আজকে ইতিহাসের কি অদ্ভুত ট্র্যাজেডি দেখেন, কোন কোন রাজনৈতিক দল এবং ডিপ স্টেটের যারা মেম্বার, যারা সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি হয়ে এখন ক্ষমতায় বসেছেন, এই বসানোর ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর এই সেনাপ্রধানের অবদান আছে, অস্বীকার করা যাবে না। এই দায় তাকেও নিতে হবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, আজ বুঝতে পেরে তিনি কিন্তু সবার আগে বলছেন গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছেন। তিনি বারবার তাগিদ দিচ্ছেন এবং শুরুর থেকে বলেছিলেন 18 মাস। ফলে দিনক্ষণ সময় কিন্তু ঘনিয়ে এসছে। যদি মনে করে সেনাবাহিনী যে গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করার জন্য নির্বাচনকে কেউ কেউ পিছাতে চায়, আমার অন্তত পক্ষে গত 1 মাসে স্পেশালি নতুন ভাবে আস্থাটা জন্মিয়েছে। আমার কিন্তু আমি বললাম, বাংলাদেশে কেউ সাহস করে নাই ওয়াকারুজ্জামানকে কখনো প্রশ্ন করতে, আইকেডিকে প্রশ্ন করতে। 32 নম্বর ভাঙার পর আমি কিন্তু সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে বলেছিলাম যে নিজের বিবেকের আয়নায় তাকান। আজও বলছি যে 3 বাহিনী প্রধান আপনারা বিবেকের কাছে দাঁড়িয়ে, বিবেকের কাছে দায়বদ্ধ থেকে, নিজেদের শপথের প্রতি দায়বদ্ধ থেকে যে আপাতভাবে যে করিডোরটা ঠেকালেন, এই করিডোর ঠেকানোই আপনাদের কাজ নয়।
বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনাটাও আপনাদের এক অন্যতম দায়িত্ব। 5ই আগস্ট আপনারা ক্ষমতা নিতে পারতেন, আপনারা নেন নাই কেন? আপনার জনগণকে চিনেছেন। দীর্ঘদিন পরে হলো সেনাবাহিনী এই দেশের মুক্তিকামী মানুষকে, এই দেশের গণতন্ত্রকামী মানুষকে চিনেছেন বলেই এখন আর কেউ দুঃসাহস দেখাচ্ছেন না। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য যা যা করা দরকার আমার মনে হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এইটা শুধু একজন ব্যক্তি ওয়াকারুজ্জামান না, যতদিন যাচ্ছে আমার কাছে সেই দিন নাজিমুদ্দৌলা সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, সেই দিন সেনা সদরের প্রেস কনফারেন্স সেই ইঙ্গিতই বহন করে। আজকে যখন অনেকগুলি টহল বেড়েছে সৈনিকদের, আপনি যে নতুন একটা আশা প্রকাশ করলেন গণতন্ত্রের জন্য, গণতন্ত্র তো সবাইকে নিয়ে, রাওয়া ক্লাবের বৈঠকের পরে আর একবারও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হয় নাই। কিন্তু রাওয়া ক্লাবের বৈঠক, এর মাঝে বাংলাদেশের প্রধান দলটা নিষিদ্ধ হয়ে গেছে, এর মাঝে বাংলাদেশের প্রধান দলটা নিবন্ধন বাতিল হয়ে গেছে। গণতন্ত্র যদি আপনি বলেন, আকাঙ্ক্ষা প্রকাশ করেন, ওইটাকে বাদ দিয়ে হবে সেটা? বাড়ি ভাই, এর আগের অনুষ্ঠানেও আমি আপনাকে বলেছিলাম এই ইনক্লুসিভের জবাবটি, একই প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম। 3 বাহিনীর প্রধান যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, আমি শুধু এতটুকু বলবো বাড়ি ভাই, যত দিন যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই যে প্রধান উপদেষ্টা যিনি শিক্ষক ছিলেন, তার যে অবস্থান, এই মানুষটিকে আমি অভিনেতা হিসেবে দেখতে চাইনি। এই মানুষটি অসত্য বলেন এইটা আমি ভাবতে চাইনি, আমার তার চিন্তার সঙ্গে অনেক ভিন্নতা থাকা সত্ত্বেও অ্যাজ এ হিউম্যান বিং। কিন্তু মানুষটি তো, এই লোকটা সারা জীবনই অসত্য বলে। এখন সেই মানুষটি যদি সবার কাছে বলে, 3 বাহিনী প্রধানের কাছে বলে নাই, এটা কি করে মনে করেন? ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে ইউনূস সাহেব, খালি আপনাকে একটা বাক্য বলি, আমি ওই দিন আপনি অনেকবার চেয়েছেন জানার জন্য, আমি শুধু একটা বাক্য তিনি বলেছেন, আমি তো এটা নিষিদ্ধ পক্ষে কথা বলি নাই কখনো, আমি তো বলেছি জনগণ সিদ্ধান্ত নিবে। আমি তো দেশি বিদেশে সব জায়গাতে বলেছি যে যারা দোষী তাদের বিচার হবে। সব মানুষ তো দোষ করে নাই, ওনার যে বলার স্টাইল। তো এই কথাগুলো উনি 3 বাহিনী প্রধানের কাছে বলছেন, তারপরে কি হয়েছে? তো ফলে আমি ওই কারণেই বলছি যে অনেক পাপ জমে গেছে। তো এখন সেই পাপ স্খলনের জন্য যদি কেউ উদ্যোগ নেয়, কখনো কখনো 2 স্টেপ ব্যাক, 2 স্টেপ ফরওয়ার্ড থেকে 1 স্টেপ ব্যাকে আসতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান 2 স্টেপ ফরওয়ার্ড ছিলেন। তিনি আমাদের মতো সিভিলিয়ানদেরকে বিশ্বাস করেছিলেন, রাজনীতিবিদদেরকে বিশ্বাস করেছিলেন, এমনকি একজন নোবেল লরিয়েটকেও আস্থা স্থাপন করেছিলেন। কিন্তু আমি তাদের ভাষা, ওই আহমদ সজীব ভুইয়ার ভাষা ধার করে বলছি যে যদি তার ভাষ্য সত্য হয়ে থাকে, উপদেষ্টা হিসেবে সে কিন্তু ইন্টারভিউ দিয়েছিল পিনাকির কাছে, দিয়ে বলেছিল যে প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তার সম্পর্কে সেনাপ্রধান নাকি বলেছিলেন যে উনি তো কনভিক্টেড লোক, একজন কনভিক্টেড লোককে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোটা কি সমীচীন হচ্ছে? তার ভাষ্য মতে যিনি বলেছিলেন আমি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছি তোমাদের সিদ্ধান্ত। তাই যদি হয়, যদি দম বন্ধ হয়ে যায়, উই নিড ব্রিদিং। তিনি সেদিন বুকে পাথর চাপা দিয়েছিলেন তার নিজের দম বন্ধ হওয়ার করে, কিন্তু আজকে যখন বাংলাদেশের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, সেনাপ্রধান হিসেবে তো তার একটা শপথ আছে, আমার কাছে জবাবদিহি আছে না, বাংলাদেশের নাগরিকের কাছে তার জবাবদিহি আছে। তো ফলে তিনি যে একবার আমাদের কাছে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, 5ই আগস্ট ক্ষমতা গ্রহণ করেন নাই, শতভাগ সুযোগ থাকা সত্ত্বেও। ফলে আজকে আমার গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য আবার তাকেই ভূমিকা রাখতে হবে। এটা আমার চাওয়া না, এটা আমার ব্যক্তিগত চাওয়া না, এটা পাবলিক পারসেপশন। নজরুল কবির, আপনার কথা শুনতে শুনতে আপনার প্রিয় মানুষগুলা নানা কথা লিখছেন। এখানে একজন লিখেন, তার নাম হচ্ছে মারুফ তালুকদার। উনি লিখেছেন
রাজাকারের ফাঁসির রায় থেকে রেহাই পাওয়াতে জিন্দা অলি প্রথমে প্রধান উপদেষ্টা, পরে সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছিলেন। ভালো তো, এটা লিখবেন, দর্শকরা এরকম লিখবেন, কিন্তু ধরেন রাজপথে নামবেন না। এই দেশে আমরা তো অনেক রিয়েলিটি জানি, ফলে আমি বাংলাদেশের ক্ষেত্রে আজকে বঙ্গবন্ধুর যখন বাড়ি ভাঙা হয়, এই মারুফ তালুকদাররা, আমি জানি না, ওনাকে আমি চিনি না, কোথায় ছিলেন? ইতিহাস আমরা কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমাদের দায় থেকে উত্তরাইতে পারবো না। এই বাস্তবতা বুঝতে হবে। বসে বসে বড় বড় কথা বলা যায়, লড়াইয়ের ময়দানটা অনেক বড়। বাংলাদেশ আওয়ামী লীগকে যখন যে দেশের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এখনো বাংলাদেশ নামক ইনস্টিটিউশনটিকে আছে, যার কারণে যেই নেতার নামের উপরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তো তাদেরকে ধ্বংস করে সেই সেনাবাহিনী থাকে, সেই রাষ্ট্র থাকে। তো এখন তো সেই রাষ্ট্রই পাল্টাতে যাচ্ছে। নতুন বন্দোবস্ত রাষ্ট্র পাল্টে ফেলা দুটো এক জিনিস না। সংবিধানের ধারা সংশোধন করা আর সংবিধানের প্রিয়াম্বল সংশোধন করা তো এক জিনিস নয়। দেরিতে হলেও সেনাবাহিনী বুঝতে পারছেন। আর আমি যদি বলি সেনাবাহিনী যে প্রতারিত হয় না, আপনি কি করে বলবেন? আমার মতো শুধু আমি ব্যক্তিগত হবে না, আমি আমাকে নিজেকে একক হিসেবে বলছি, এই দেশের লক্ষ লক্ষ মানুষ তো প্রতারিত হয়েছে। কোথাও তো বাংলাদেশের নতুন বন্দোবস্ত কায়েমের কথা বলা হয় নাই, কোথাও তো বাংলাদেশের প্রিয়াম্বল চেঞ্জ করার কথা বলা হয় নাই। তাইলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই আন্দোলনে যাইতো? আমি আপনার সাথে বহুবার আমি আপনাকে বলেছি, আমি আবারও বলছি, যারা রঙিন চশমা পরে আছেন, রঙিন চশমাটা খুলে একটু নিজের চোখে তাকান। নিজের চোখটি হচ্ছে আপনার বিবেক। হোয়াট ইজ দ্য অল্টারনেট? আমরা বারবার বলছিলাম শেখ হাসিনার পতন ঘটাবেন, ঠিক আছে, 100% একমত। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, নানা কিছু এসছে, কিন্তু who will be the next leader? স্লোগান ছিল কি? তুমি আমি বিকল্প। এই তুমি আমি, যিনি আজকে বলেন সচিবালয়ের কর্মচারীদেরকে হুমকি দেন, মবক্রেসির যিনি টিম লিডার হাসনাত আব্দুল্লাহ, মবক্রেসির টিম লিডার পিনাকি ভট্টাচার্য, আপনি মোটা থেকে দেশে এবং দেশের বাইরে এই দুইজন তো বাংলাদেশে মবক্রেসির জনক। তো ফলে বাংলাদেশের মানুষ দেখছেন না? ফ্রান্সে প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালি দেখছেন না? তাদের সঙ্গে পিনাকি ভট্টাচার্য দেখা হয় না? তো কি আমি শেষ করি ভাই, একবার পিনাকির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে আপনি আমার বাংলাদেশটাকে শেষ করছেন কেন? একবার কি হাসান আব্দুল্লাহর সামনে মারুফ তালুকদার দাঁড়িয়েছেন, জিজ্ঞেস করেছেন আপনারা আমার বাংলাদেশটাকে শেষ করছেন কেন? এই জন্য তো মানে আমরা আন্দোলনে নামি নাই, এই জন্য তো শেখ হাসিনার পতন ঘটাই নাই। ফলে দিন শেষে আবারও বলছি, মারুফ তালুকদারদের সংখ্যা বেশি না। এই দেশে সাধারণ আপনাকে খেটে খাওয়া মানুষের কথা মনে রাখতে হবে। আমি আপনি মধ্যবিত্ত সুবিধাবাদী শ্রেণী, আমি আবারও ফিরতে চাই ওই জায়গাতে, মুক্তিযুদ্ধের যে মূল স্প্রিট, সেই সাধারণ খেটে খাওয়া মানুষ বড় কাঁদছে, বড় কষ্টে আছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই দেশের মানুষকে, আমার আপনার মতো যারা মধ্যবিত্ত আমরা আছি, আমাদেরকে এই দেশের আপামর সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আজকে আমার এই সার্বভৌমত্ব রাখতে হবে। একটা বক্তব্য এসেছে নজরুল কবির, উনার নাম হচ্ছে হাবিব মিয়াজি মাঝি। উনি বলছেন এসব টকশো দিয়ে কিছু হবে না, সকল শ্রেণী পেশার মানুষকে রাস্তায় নামতে হবে। ঢাকায় যদি একবার 2 লাখ মানুষ এক জায়গায় জমায়েত হয়, তাহলে এই সরকারের পতন মাত্র একদিন। তো ফলে আমি ওই কি বলবো দেখেন, এই একটা আলোচনার মধ্য দিয়ে
আমাদের কংক্রিটটা পাওয়া সেনাবাহিনীর সাথে জামাতের আমিরের বৈঠকের পরে আমরা কি পেলাম? খালেদা জিয়া আমিরের বৈঠকটা একটা তথ্য মাত্র। আমি আপনাকে বলি, আমিরের বৈঠকটা একটা তথ্য মাত্র। আমি আপনাকে যতগুলো ঘটনা প্রবাহ বলছি আলাদা করে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। যে আমিরের বৈঠকটার মধ্য দিয়েই নাটকীয় পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম মোটেও না। আমি ঘটনা প্রবাহ গুলো বলছি যে সেনা প্রধানের সঙ্গে তার যে অফিসার্স অ্যাসেম্বলিতে আলোচনার পরে রাজনৈতিক দল হিসেবে জামাত প্রথম দেখা করেছে। আপনি কি মনে করেন বিএনপির কারো দেখা হয়নি? এখনো ফরমালি আসে নাই। আন্ডারগ্রাউন্ডে, আন্ডার হ্যান্ডে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গেও কথা হয়েছে। আমি আবার শুধু এতটুকু আপনাকে বলি যে আপনাকে তো কিছুক্ষণ আগে আমি বললাম দেশে একটা প্যারালাল অবস্থান বিদ্যমান, একদম এর জন্য খালেদা জিয়া প্রফেসর ইউনূসকে বলেন আপনি সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেন। আমি তো আপনাকে সেই কারণে বললাম যে দেশে তো এখন তো একটা ভয়ঙ্কর ক্রান্তিকাল যাচ্ছে। আপনি মনে করে দেখেন 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সিনারিওটা কি ছিল। আমি আপনি হাসতে হাসতে কথাগুলো বলছি, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, প্রতিটা ঘন্টা সেকেন্ডে দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে, কখনো পেঁচাচ্ছে, কখনো বিকশিত হচ্ছে। এবার আপনাকে আরেকটা তথ্য দিই, ইউনূস সাহেবদের আরো কিছু পরিকল্পনার কথা বলি। তারা উপদেষ্টা পরিষদে কেউ পদত্যাগ করছে না, বলা হয়েছে না? তারা এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন 5 জন উপদেষ্টা তাদেরকে পদত্যাগ করতে বলবেন না, তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। 5 জন উপদেষ্টা। আমি বলবো না, আমি বলবো না, নাম বলতে পারবো না, আমার এটা প্রেডিকশন থেকে আমি কথা বলতে চাই না। 5 জন, এটা আপনাকে ডেফিনেটলি বলতেছি। আমি কনফিউজ ছিলাম, প্রথমে শুনছিলাম 4 জন, আর একজন বলছিল 5 জন, পরে জেনেছি, যে আমি 4-5 লিখেছিলাম আমার ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে জানিয়ে দিয়েছিলাম আমি 5 জন। এটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে রিশাফলিং এর কথা। ধরেন 3 বড় দলের কথা বলা হয়েছে, জামাত, বিএনপি আর এনসিপি দেখা করছে, এদের কথা আমরা নির্বাচন কবে হবে না হবে। এরপরে যে পরের দিন যে মান্না ভাই সহ অন্যরা যে দেখা করলো বুঝে দিয়েছিলাম সেলিম টেলিম, এইখানে রীতিমতো কথা হয়েছে রিশাফলিং কারে কারে হওয়া দরকার, নাম ধরে ধরে কথা হয়েছে ওই মিটিং এ। আবার রিয়াকশনে ব্যক্ত করছেন ইউনূস সাহেব, হ্যাঁ ওর সম্পর্কে একটু এটা শুনতেছি, ও তো বলে আবার এরকমও করছে, মানে ওই আড্ডার মধ্যে যেরকম গল্প হয় না এরকম গল্প করছে। তো আমার কথা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে, একটা সেন্সিটিভ টাইমের প্রয়োজনে সাংবাদিকরা অনেকেই জানে, আমি একটা না, এই তো আরো অনেক সাংবাদিক জানে, লিখছেন না, বলছেন না, পরিস্থিতির দিকে নজর রাখছেন, যে এটা তো চানই তারা। তারা তো ফোকাস পয়েন্ট নষ্ট করানোর জন্য নানা রকম আরেকটা কথা বলে দিই আপনাকে, আপনি আরেকটা তথ্য নেন বাড়ি ভাই। জুলাই ঐক্য সংহতি পরিষদ এই নামে একটি সংগঠন হয়েছে বেশ অনেকদিন আগেই। তারা গতকালকে আপনার প্রেস ক্লাবে একটি মত বিনিময় সভা করেছে, সেইখানে তারা পরবর্তী সরকারের একটি রূপরেখা প্রকাশ করেছে। শুনবেন রূপরেখাটা? রূপরেখায় বলেছেন যে রাষ্ট্রপতি হবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হবেন জামাতের আমির, উপরাষ্ট্রপতি হবেন বদিউল আলম মজুমদার, ডিবি স্টেটের মেম্বার, আর মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় যারা পাবেন, যারা হবেন, তাদেরকে নেওয়া হবে বিএনপি থেকে 35%, জামাত থেকে 25%, ইসলামী আন্দোলন থেকে 5%, হেফাজত থেকে 5%, এনসিপি থেকে 10%, অন্যান্য দল 25%, আর আবার সুশীল সমাজ এবং পেশাজীবী এর থেকে 10%। এতে গিয়ে কিন্তু 150% হয়ে যায়। মানে এটা হচ্ছে তাদের প্রপোজাল দিচ্ছে তারা আর কি। এই খেলাটা দিয়ে দেখলাম এটা মানা যায় না। এটা এখানে আমাদের জুনায়েদ সাকি, সাইফুল হক, এদের যত অন্যান্য দল আছে না, ওই অন্যান্য দলের 10%,
এবং বলছেন সর্বদলীয় জাতীয় সরকার গঠন করবে, এবং এই যে সংস্কার কমিশনের যে সনদ সেইগুলো জাতীয় সনদ হিসেবে গৃহীত হবে। এবং সেইখানে দেখেন আপনি, ওরা যে কাঠামোটা বলছে এটা কিন্তু আলী রিয়াজের যে প্রস্তাবিত কাঠামো সংস্কারের নামে, আলী রিয়াজ সাহেব সংবিধান সংস্কারের নামে যে কাঠামোটা দিলেন সেই কাঠামো অনুযায়ী কিন্তু বলা হয়েছে। ফলে মাঠে কিন্তু ইউনূস সাহেবের পক্ষ থেকে নানান রকম অল্টারনেটিভ ছাড়া হচ্ছে পাবলিক রিয়াকশন বোঝার জন্য। রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের এখন এক দফা এক দাবি, ইউনূস আপনি কবে যাবি, আমি খারাপ ভাষায় বললাম না আর কি। এইটা এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি, যে পরে কে আসবে কি আসবে এটা দরকার নাই। এটা ঈদের আগে না পরে হবে, এইটা বাড়ি ডেডলাইন দিয়ে তো কখনো সরকার পরিবর্তন হয় না। আপনি যে সেই জলিল ভাইয়ের মতো কইলেন যে ওই যে ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ড দিয়ে কি হয়েছিল বিএনপি জামাত সরকার পরিবর্তন? হয়তো নাই। আমি একটা জিনিস টের পাচ্ছি বাড়ি ভাই, সিমটম গুলি খেয়াল করেন। আজকে কিন্তু যেই শীর্ষ সন্ত্রাসীদেরকে এই সরকার আদালত থেকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল, সেরকম কারাগার থেকে ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে, তার মধ্যে অন্যতম দুইজন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ, তাদেরকে কিন্তু সেনাবাহিনী আজকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে। আমি আপনাকে সিমটম গুলো বলছি। আজকে সচিবালয়ের কর্মচারীরা, যারা কর্মকর্তা না কর্মচারীরা, আজকে তাদের মিটিং ব্যর্থ হয়েছে দুপুরবেলা এক দফা হওয়ার পরে তারা সারা দেশে সকল কর্মচারীদেরকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। কোড অ্যান্ড কোড খেয়াল করবেন, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। পল্লী বিদ্যুৎ, সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি এতদিন অল্প কিছু ঢাকা সেন্টার পয়েন্টে ছিল, ঢাকা আশপাশের জেলার, আজকে 80টি, সারা দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি এখনো শহীদ মিনারে মহাসমাবেশ করছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবে না। লাভ নেই আমাদের